মানে সব ডিটেলসে আমার এই বিলটা নিয়ে আমি এখনো কিছু জানি না, সেজন্য আমি না জেনে তো মন্তব্য করতে পারবো না। ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য বিল আনা হয়েছে, হ্যাঁ, মেয়েদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য বিল নিয়ে আসা হয়েছে। এই বিলটা নিয়ে কি বলবেন? আজকে তো বিল বিধানসভায় পাশ হয়েছে, রাত্রির সাথী অ্যাপ আনা হয়েছে। যদি আমি আরজি করের ঘটনাটাই ধরি, সেখানে তো একজন মানুষ তো ইনভলভড নয় বা একজন অমানুষ তো ইনভলভড নয়, এটা তো পরিকল্পিত। পরিকল্পিত নির্মমতার পেছনে তো একাধিক মানুষ জড়িত, যারা যারা রেপ আর মার্ডার করেছে তারা, যারা এটা প্ল্যান করেছে তারা, যারা এটার সমস্ত কিছু প্রমাণ লোপাট করেছে তারা। এই প্রত্যেকের বিরুদ্ধেই তো তাহলে মানে যে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হচ্ছে, তারা তো এদের এই প্রত্যেকের বিরুদ্ধেই সেই ক্যাপিটাল পানিশমেন্ট আনা উচিত। যারা বাবা মাকে ফোন করে মিথ্যা কথা বললো যেটা সুইসাইড, যারা পিডাব্লিউডিকে ডেকে যারা সেমিনার রুম ভাঙালো, পেছনের ডকুমেন্ট রুম ভাঙানো হলো, যেখানে বাথরুম ভাঙানো হলো, তাহলে তো এটা তো একটা বিশাল বড় গ্রুপ অফ পিপল যারা যারা এটা করেছে। তাহলে শুধু যে বা যারা রেপ করলো, তাহলে এটা তো তাদের বিরুদ্ধে শুধু পানিশমেন্ট দিলে তো হবে না। সেটাই তো আমাদের দাবি, যে সমস্ত অপরাধীদের বিরুদ্ধেই আমরা শাস্তি চাইছি, একজনের বিরুদ্ধে তো নয়। কোন প্রশ্নটা আমি শুনবো বলো? মেয়েরা রাত দখল করছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন 12 ঘন্টার বেশি মেয়েদেরকে কাজ নাই বা করতে, করলেও গ্রুপে করতে, বা যারা করতে ইচ্ছুক তারাই করবে। এটা নিয়ে কি বলবো? না, এটা তো মেয়েদের আমি বলবো যে একটা কোথাও কর্নার অফ করে দেওয়া হচ্ছে। যাদের কাজের ধরনই 12 ঘন্টার বেশি, যেরকম আমাদের সিনেমার জগতে আমাদের মানে এটা তো ফেডারেশন থেকেই নিয়ম করেছে। ফেডারেশনে তো স্বরূপ বিশ্বাসী আছেন, তিনি তো টিএমসিরই মানুষ। তাহলে আমাদের ফেডারেশন থেকেই তো কাজের নিয়ম হচ্ছে 14 ঘন্টা, এবং তার উপরেও ওভারটাইম হয়। এইটা তো ফেডারেশন একটা গভর্নমেন্ট বডি, সেই গভর্নমেন্ট থেকে নিয়ম করা হয়েছে 14 ঘন্টা। তাহলে আমরা কি সিনেমার জগতে যারা আমরা কাজ করি, তাহলে কি আমরা 14 ঘন্টা কাজ না করে কি 12 ঘন্টা কাজ করব? কারণ টেলিভিশনের সমস্ত আর্টিস্টরা কিন্তু 14 ঘন্টা কাজ করে, আর সিনেমার ক্ষেত্রে তো কোনো ঘন্টারই কোনো বালাই নেই। আমরা তো 20 ঘন্টাও শুটিং করেছি, 22 ঘন্টাও শুটিং করেছি। কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য সরকারের তরফ থেকে শুনতে হচ্ছে না তো আমার প্রশ্ন একটাই, যে ফেডারেশন একটা গভর্নমেন্ট বডি, তারা যদি এই নিয়মটা করে থাকে যে আর্টিস্টরা 14 ঘন্টা কাজ করবে এবং সেটা জেন্ডার নির্বিশেষে, তাহলে মেয়েরা তাহলে 12 ঘন্টা হলে ফ্লোর থেকে তাহলে বেরিয়ে যাবে। কারণ আমাদের রাজ্যের সর্বোচ্চ উপরের স্থানে যিনি আছেন, উনি যদি এটা বলেন যে 12 ঘন্টার পরে কাজ করবে না, তাহলে তো আমরা কেউই আর 12 ঘন্টার পরে কাজ করবো না। মানে তাহলে তো প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রডিউসার, তারা কেউ তো আমাদেরকে আর চাপ দিতে পারবে না যে এই সময় কাজ করো। আর যাদের কাজের ধরনই অন্যরকম, তারা তাহলে কিভাবে নিজেদের সিকিউরিটি মেনটেন করবে? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মানে গলায় দড়ি দিচ্ছে বলে স্টুডেন্টরা ফ্যান খুলে নিলে তো হবে না, গলায় দড়ি দেওয়াটা বন্ধ করতে হবে। মানে গলায় দড়ি দেওয়ার কারণগুলোকে মানে একদম উপড়ে ফেলতে হবে। তো সেইটার জন্য সরকার কি করছে? না এবার হ্যাঁ, তো আমি এই জন্যই বললাম যে আমি ঠিক দীর্ঘভাবে আমি মানে আজকের এই বিলটা কি হয়েছে না হয়েছে আমি খুব ডিটেলসে আমি জানি না, কারণ আমি লালবাজারেও ছিলাম, তারপরে আমি ন্যাশনাল মেডিকেল কলেজেও একটা কনভেনশনে গেছিলাম, তারপরে এখানে চলে এসেছি, সেই জন্য আমি ঠিক করে ডিটেলে বুঝতে পারিনি। এবার সেটাই হচ্ছে কথা, যে 12 ঘন্টার পরে কি তাহলে আমরা বাড়ি থেকে বেরোবো না? বা কোন 12 ঘন্টা? এটা কি সকাল 6টা থেকে 6টা, নাকি সকাল 10টা থেকে রাত্রির 10টা, না দুপুর 2টো থেকে রাত্রির 2টো? মানে আমার তো নেমন্তন্ন বাড়ি থাকতে পারে, আমার শরীর খারাপ হতে পারে। আর আমি যদি নিজের কথাই বলি, আমি তো একা মানুষ, আমি আর আমার বাড়িতে আমার কাজের মাসি থাকি, আর আমার সেরকম একটা মস্ত লোকবল নেই। আমি বাউন্সার নিয়ে রাস্তায় ঘুরি না, আমি সিকিউরিটি নিয়েও রাস্তায় ঘুরি না। তো আমার যদি রাত্রিবেলা কোনো শরীর খারাপ করে, আমাকে যদি বেরোতে হয় একা, তাহলে আমি কিভাবে আমার সিকিউরিটিটা আমাকে সরকার বা আমার রাজ্য কিভাবে প্রোভাইড করবে? আর আমার মতন তো এরকম হাজারটা মেয়ে আছে যারা হয়তো রাত্রিরে তাদের বেরোলো বা কোথাও গেল, সেখানে রাত্রির হয়ে গেল, যেরকম আজকেই। মানে আমরা তো এখানে শ্যামবাজারের মোড়ে এখন জমায়েত হয়েছে, তখন 10:30 বাজে, কারণ আমরা তো জানি না কে কখন আমরা বাড়ি ফিরবো, আমি তো গাড়িও নেই। তাহলে আমার সিকিউরিটিটা কে দেবে বা কে দেখবে? মানে
কোন 12 ঘন্টাটা আমি তো বুঝতে পারছি না, মানে 12 টাইমিংটাও কি সরকার আমাদের বলে দেবে যে কোন সময় আমরা বাড়ি থেকে বেরোবো বা বেরোবো না বা কাজ করবো বা করবো না? সুস্মিতাদি, আরও একখানা জিনিস, এই ঘটনাটার পরেই একজন তৃণমূল নেতা তার প্রকাশ্য সভা থেকে বলেছে যে যদি আপনাদের মা বোনেদের ছবি বিকৃত করে দেওয়ালে লাগিয়ে দিতে কেমন লাগলো। যেখানে আমরা মেয়েদের ওপর নির্যাতন নিয়েই কথা বলছি, সেখানে একজনের ধমকি হলো এটা। মানে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কি বলছে, মানে আদৌ মানে না, আমি তো এই জন্যই বারবার বলছি যে ছেলে স্টুডেন্টরা গলায় দড়ি দিচ্ছিল বলে ফ্যান খুলে নেওয়া হয়েছে। গলায় দড়ি কেন দিচ্ছে সেই কারণটাকে তো আমরা অ্যাড্রেস করছি না। তো সেই কারণটা মাননীয় মুখ্যমন্ত্রী তো একজন মহিলা, ওনার তো এই কারণটাকেই অ্যাড্রেস করা উচিত। ওনার দলের লোকেরাই কি করে এটা বলতে পারে যে মা বোনেদের নিকৃষ্ট ছবি দেওয়ালে লাগিয়ে দেওয়া হবে? মানে আমরা যবে থেকে এই লড়াইটা চলছে বা চালাচ্ছে, যারাই চালাচ্ছে, আমি তো অনেক পরে ফিজিক্যালি হয়তো আমি এটাতে অনেক পরে এসে যোগদান করতে পারলাম। মানে এই 9ই আগস্ট থেকে আজকে 3rd সেপ্টেম্বর, এর মধ্যে আমাদের রাজ্যে কতগুলো রেপ হয়েছে। মধ্যমগ্রামে যে রেপটা হয়েছে বা যে সেক্সুয়াল মলেস্টেশন বা হ্যারাসমেন্ট হয়েছে একটা 7 বছরের মেয়ে, সেখানে তো ওখানকার কাউন্সিলরই বলেছে তার বাবা মাকে ডেকে যে আপোষ করে নাও। হ্যাঁ, তো একটা মানে কাউন্সিলরের নিজের মেয়ের সাথে হলে উনি কি আপোষটা করে নিতেন? কিন্তু কাউন্সিলরের কাছে ক্ষমতা আছে, সমস্ত বাবা মাদের কাছে তো ক্ষমতা নেই। আর জিকরের কাণ্ডও এই বাবা মার কাছে কি সেই অর্থে ক্ষমতা তখন ছিল? এখন হয়েছে ক্ষমতা, কারণ সারা রাজ্য মানে সারা দেশের মানুষ যারা প্রতিবাদ জানাচ্ছেন বা সর্বত্র সারা পৃথিবীতে যারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা সেই বাবা মার ক্ষমতা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা মানুষের, সমস্ত সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে কি ওই ক্ষমতা আছে? কিন্তু এটা কি আপোষ করে নেওয়ার মতন একটা জিনিস? এটা কি প্রপার্টি ডিসপিউট? বা আমার পাশের বাড়ির কারোর সাথে আমার ঝগড়া হয়েছে যে আমি আপোষ করে মিটিয়ে নেব? আর একটা 7 বছরের মেয়ে, তাকে যদি যৌন হেনস্থা করা হয়, সেই 7 বছরের বাচ্চা কি যৌন বা হেনস্থা এই দুটো কথার একটা কথারও মানে বোঝে তার কাছে? বা একটা পিউবার্টি হিট করার আগে অবধি তো আমাদের সবার কাছেই মনে হয় যৌন কথাটার অর্থ হচ্ছে যেখান থেকে আমরা হিসুপটি করি। এটার বাইরে তো আমাদের জেনিটালস নিয়ে তো আমাদের কাছে কোনো ব্যাপারটা তো ক্লিয়ার নয়। নাকি মানে জন্মালেই তাকে সেক্স এডুকেশন দিতে হবে? আমার তো মনে আছে, আমার ছোটবেলা থেকে রাস্তায় বা 5টা লোকের, মানে এখনও সেটা এমনই আমাদের মেয়েদের, মানে কি বলবো, মানে ঢুকে গেছে ভেতরে, শরীরের ভেতরে, মনের মাথার ভেতরে, যে আমরা একটা 5 জন ছেলে যদি দেখি একসঙ্গে দাঁড়িয়ে আছে বা একটা ভিড়ের মধ্যে দিয়ে যেতে গেলে, আমরা প্রথমেই কিন্তু এরকম করে নিই, বাসে উঠি, ট্রামে উঠি। কলকাতা না হলেও কলকাতার বাইরে তো আমি কাজ করি, সব জায়গায় তো আমার পেছনে গাড়ি নেই বা লোকবল নেই। মানে বম্বেতেও যদি আমি যাতায়াত করি বা যে কোনো জায়গায়, এটা কলকাতা, বম্বে, আমেরিকা, ইউএসএ নিয়ে, ইউকে নিয়ে কথা না, এটা আমাদের মধ্যে ঢুকে গেছে যে একটা ভিড় দেখলেই আমরা এরকম করি, কারণ জানি যে কোনো মুহূর্তে কেউ এসে আমাদের বুকে নোংরাভাবে হাত দেবে। এটা আমাদের মারাও আমাদের শেখায়, আমরাও আমাদের বাচ্চাদের শেখাচ্ছি। এখানে যতজন তোমরা রিপোর্টার আছো মেয়েরা, তারা কি এটা কথাটা কি মানবে না যে আমরা প্রথমেই এরকম করে নিই? তো একটা সভ্য সমাজে সারাক্ষণ মেয়েদের তাদের বুক আগলে হাঁটতে হবে কেন? তো এই মানে এইটাকে তো, এই মূল ব্যাপারটাকে তো অ্যাড্রেস করতে হবে যে আমরা একটা নর্মালি আমরা সিকিওর কেন ফিল করব না? সবসময় আমার মনে হচ্ছে যে আমি যেভাবে বাড়ি থেকে বেরোলাম সেভাবে বাড়িতে ঢুকতে পারবো। তো আজকে এখানে এসে ছোট ছোট বাচ্চারাও একেবারে অংশগ্রহণ করেছে, আপনি আগেও গেছেন একাধিক জায়গায়, কি বলবেন গোটা বিষয়টা? জাস্টিস আলটিমেট কবে মিলবে? কারণ সবকিছু কি হবে এগুলো এই প্রশ্নের উত্তরটা কি আমি দেবো? শুধু আপনারও না, তো সবাই তো একই প্রশ্ন সবসময় করছে, কিন্তু এটার উত্তরটা তো আমি দিতে পারবো না। যে উত্তর দিতে পারবে বা যারা দিতে পারবে তাদেরকে প্রশ্ন করতে হবে। কালকে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হওয়ার পর বিনীত গোয়েল লিটারালি পালিয়ে গেল। তার এতক্ষণ পরে, মানে 22 ঘন্টা পর তারা ছাত্রদের সঙ্গে মিট করে একটা নজিরবিহীন ঘটনা দেখলো গোটা পৃথিবীবাসী, যে সিপি নিজে রিসিভ করলো তার নিজের ইস্তফা লেটার। প্রশাসনের কতটা ব্যর্থতা, এবং সেই ব্যর্থতাটা তার স্বীকার করতে এতটা টাইম লেগে গেল। হ্যাঁ, 22 ঘন্টা বসিয়ে রাখলো। যে ডাক্তাররা এতদিন ধরে লড়ছে তাদেরকে 22 ঘন্টা বসে থাকতে হলো একটা চিঠি জমা দিয়ে, মানে কথা শোনার জন্য। কিন্তু সিপি তো এটাও বলেছেন, যেটা আমি কিঞ্জলের কাছ থেকেও শুনলাম, যে উনি খুবই স্যাটিসফাইড, ওনার নিজের কাজে উনি খুবই স্যাটিসফাইড। তো এটার পর তো আরও জোরে চিৎকার করা ছাড়া তো আর মনে হয় না আমাদের জনসাধারণের কাছে কোনো উপায় আছে। সহকর্মীদের যে রূপ বদল দেখছো, আফসোস হয় সহকর্মীদের, তোমার আশেপাশে যারা কাজ করতেন,
যে ধরনের মন্তব্য করছেন যা হচ্ছে তাতে আফসোস হয়? আর তারপরে তারা ক্ষমা চাইছে ট্রোল হচ্ছে বলে। না, আমাদের যে গানের শিল্পী আছেন শিলাজিৎ, আমার খুবই বন্ধু, এবং ও একটা কথা মানে 9ই আগস্টের অনেক আগে আমার সাথে যখন ওর মে জুন মাসে দেখা হয়েছিল তখনই আমাকে বলেছিল যে একটা কথা জানিস তো কি, কারুর কিন্তু কোনো মানুষ কিন্তু পাল্টায় না, যারা যেরকম থাকার তারা কিন্তু সেরকমই থাকে, অবস্থা বুঝে অবস্থার উপর ডিপেন্ড করে যে আমরা তাদের আসল চেহারাটা কিভাবে দেখতে পাবো। তো আমার মনে হয় না যে আমার সহকর্মীরা হঠাৎ এখন এসে পাল্টে গেছে, এরা এরকমই ছিল। আর কাঞ্চনের সম্বন্ধে আমি একটা কথাই বলবো যে ওর যে অপোলজি ভিডিওটা, যেটা ও শুরু করেছেই বলতে যে আমি একটা কথা বলেছি, আমার অনেক সমালোচনা হয়েছে, আমি অনেক ট্রোলড হয়েছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। সমালোচনা ট্রোল না হলে কি ক্ষমা চাইতো না? ক্ষমাটা তো ভেতর থেকে আসার কথা। আমাকে কেউ ফোন করে বলবে তুই ভুল করেছিস, ক্ষমা চা, তারপরে আমি চাইবো, বা আমাকে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে লোকে গালাগাল দেবে, তারপরে আমি ক্ষমা চাইবো। মানে কতবার আর লোকে একটা কথা ইরেসপন্সিবলি বলে দিচ্ছে, এবং সেই কথাগুলো খুব লাইট ক্যাজুয়াল কথা না, এগুলো নির্মম কথা, যেগুলো মানুষের পক্ষে এই সময় দাঁড়িয়ে বলা যায় না। তারপরে আবার ড্যামেজ কন্ট্রোলের জন্য আরও ভুল কথা বলছে। আর আমার মনে হয় যে এদের নিয়ে কথা বলে সময় নষ্ট করার মতন সময় আমাদের কারোর কাছে নেই, আমাদের মেন জিনিসে ফোকাস করা উচিত। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।